আরও সক্রিয়ভাবে কেন্দ্রীয় এজেন্সি। এখন মাল মশলা সব চলে এসেছে, খালি তরকারি রান্না হবে, তারপর পরিবেশন হবে, সমস্ত ডাটা চলে এসেছে। মমতা ব্যানার্জি, আমি মনে করি সারদার কেসে, ওই ছবি বিক্রির কেসে প্রথম চার্জশিটে ওনার নাম আছে। কেন আছে, কি জন্য আছে সেটা বলুন না, যে চার্জশিটে ওনার নাম নেই বা ছিল না। কি করে ম্যানেজ হয়েছে, কি হয়েছে না হয়েছে আপনি সব জানি। যেমন একটা ঐতিহাসিক ভুল আমাদের জীবনে অধিকারী পরিবার তার জীবনে ভুল করেছিল। এইবারে বিজেপি পশ্চিমবাংলা আসবে এবং যে মেজরিটি আসবে সেটা কখনো কেউ কল্পনা করতে পারছে না। শুভেন্দুবাবু পশ্চিমবাংলার মন্ত্রিসভা ভালো করে দেখেছেন, ভেতরের খবরটি জেনেছেন। শুভেন্দুবাবুর পক্ষে যা বলা সম্ভব সেটা অন্য খুব কম লোকের পক্ষে বলা সম্ভব নয়। তার জন্য তিনি যা দেখতে পেয়েছেন তাই প্রকাশ করছেন। যে যাই যত পদে আসুক না কেন শুভেন্দুবাবুকে আক্রমণ করেন। দল আছে, স্ট্রাকচার আছে, দলের চাবিকাঠি অন্য লোকের কাছে, কিন্তু শুভেন্দুবাবুকে আক্রমণ করেন। তার কারণ হচ্ছে যে ও এক্ষুনি এই গভর্নমেন্টের চলে যাওয়া উচিত, আজকে 1 মিনিটও টিকতে দেওয়া উচিত না। আপনার কি মনে হয় কি হতে চলে? যা বলবে পশ্চিমবাংলা এবারে তাই হবে। মেদিনীপুর উইল সাউন্ড 100 and it will be 200 in Bengal. আমি তো বলছি যে 100-200 নয়, একবারে 2/3 উপরে মেজরিটি যাবে এবারে বিজেপি। এ সম্পর্কে সন্দেহের কোনো কারণ নেই আমার। কোনো শক্তি একে আটকাতে পারবে না। স্যার, প্রথমেই আপনাকে স্বাগত সিএম নিউজ মিডিয়ায়। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আলু বস্তায় হাল দিবে না, পেঁয়াজ বস্তায় হাল দিবে না, চালে দিবে না, ডালে দিবে। রাজনীতি একটা বিরাট মহাভারত ইতিহাসের মতো, মহাসাগরের মতো জিনিস। এখন কোন পরিস্থিতির উপরে কথা বলবো? কোনো পরিস্থিতিতে কোথাও কথা বলার মতো জায়গা নেই, ভদ্রলোকের জায়গা নেই, এইটুকুন কথা বলি। একদিকে শাসক দল আর তার পুলিশ, অন্যদিকে বিরোধী শক্তি, ভবিষ্যৎ কোন দিকে যাবে? হ্যাঁ, ভবিষ্যৎটা তৈরি হচ্ছে, নতুন জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম উঠছে। যদি যুব শক্তি ভারতবর্ষের, সনাতনী ভারতবর্ষের দিক নির্ণয় করে থাকে, আমরা স্বামীজিকে বিশ্বাস করি। স্বামীজির পরবর্তীকালে তো আমি তো একবারে নেহরুর আমল থেকে, ইন্দিরা গান্ধীর আমল থেকে দেখে চলে এলাম, একবারে ডক্টর প্রফুল্ল ঘোষের আমল থেকে, বিধান রায়ের আমল থেকে আজকের দিনের আমল মোটামুটি প্রথম দিকে অভিজ্ঞতা বেশি না থাকলেও শেষ কয়েকবারের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী খুব কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে। তা আমি জায়গা খুঁজে পাচ্ছি না যে জায়গাটা বলবো ওই জায়গা খুব ভালো হয়েছে। সব জায়গায় একবারে একটা ক্ষত তৈরি হয়েছে। যে ক্ষত তৈরি হচ্ছে, এই ক্ষতকে রিপেয়ার করার মতো অবস্থায় নেই। এক কথায় মিটিংয়ে মিছিলে লোকজন আসছেন, সেই লোককে যদি আড়ালে জিজ্ঞেস করা হয় কীরকম আছো, সে যে দুঃখের কাহিনী বলে, সে দুঃখের কাহিনী এক কথায় উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত করুণ। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি উত্থান পতন দেখেছেন, কি মনে হয় 26-এ কি তৃণমূল থাকবে? 26-এ তৃণমূল থাকার কোনো প্রশ্নই নেই। কারণ পশ্চিমবাংলা এক এক সময় এক এক রকম এক এক জিনিস তৈরি করে। সে জিনিস হচ্ছে যে কংগ্রেস রাজত্ব যখন 67 সালে যাচ্ছে, তখন কংগ্রেসিরা জানতো না যাবে বলে। 67-তেই বামফ্রন্ট আসতো, কিন্তু আসেনি শুধু সস্তাখোর লোক, বাজে লোক, কিছু লোককে আমি, যারা নির্বাচিত হয়েছিলেন বা মন্ত্রিসভায় ছিলেন বা দেশ চালিয়েছেন, তাদের খারাপ আমি বলবো না, কিন্তু এমন অদূরদর্শী লোক তৈরি হচ্ছে এবং এটা একটা অস্থিরতার মধ্যে খুব অদূরদর্শী লোক তৈরি হয়, অনেক এসে জুটে যায়। যেমন এখন পরিবর্তন আসছে, এবার পরিষ্কার সিগন্যাল দিচ্ছে যে মোদিজির ভারতবর্ষে, পশ্চিমবাংলায় একটা অস্বাভাবিক পরিবর্তনের অবস্থা ইঙ্গিত দিচ্ছে। এই ইঙ্গিতে যদি বিজেপি নেতারা একবার খুব ছোট মুখে বড় কথা হয়ে যাবে,
কিন্তু এইটাই খুব ভবিতব্য, যদি আসল লোককে আসল জায়গায় স্থির করতে না পারেন, চুজ করে না বসাতে পারেন, তাহলে বিপদ হয়ে যাবে। বিপদ মানে তো পশ্চিমবাংলা ইনস্ট্যান্স দিয়েছে। যেমন বামফ্রন্ট যখন যায়, কংগ্রেস যখন যায়, বামফ্রন্ট আসেনি, কতগুলো হিলিজুলি হয়েছে। পরবর্তীকালে হিলিজুলি চলে গেল, বামফ্রন্ট এলো। এবং বামফ্রন্ট যেদিন গেল, আমি লাস্ট ভারতবর্ষের এক নম্বর পলিটিশিয়ানের ঘরে বসছিলাম। পশ্চিমবাংলা নির্বাচন হয়ে গেছে, বামফ্রন্ট আসবে, বামফ্রন্ট যাবে, বামফ্রন্ট যাবে এবং মমতার নেতৃত্বে সরকার আসছে। 1 নম্বর বা 2 নম্বরের মধ্যে যেসব লোককে কাউন্ট হতো বামফ্রন্টের, তিনি সেই দিল্লির নেতাকে ফোনে বলেছেন আমার সামনে, আমি শুনছি। সে নেতা সাউন্ড দিয়ে দিলেন ভালো করে, তাতে আমি শুনতে পাই, টেবিলের উল্টা ধারে বসছিলাম। তা আমি বলে দিই, আপনাকে নাম বলছি, প্রণব মুখার্জির ঘরে আমি ছিলাম। অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ফোন করছিলেন। তার ফোন, সৌভাগ্য দুর্ভাগ্য সেই সময়টা আমার দিল্লিতে পৌঁছবার সুযোগ ছিল প্রণববাবুর সামনে। বলছেন যে যাই করুক আমরা 255 যাব। উল্টা ধারে আমি বসছিলাম। এইটা শুনে আমি হাসতে যেই আরম্ভ করলাম, প্রণববাবু বলল কী হলো? আর কিছু না, 255টি চলে গেছে। এখনো আমরা যারা খানিকটা পলিটিক্সটা বুঝি বা পলিটিক্সের আবহাওয়া চিনতে পারি, যেমন একটা ঐতিহাসিক ভুল আমাদের জীবনে অধিকারী পরিবার তার জীবনে ভুল করেছিল মমতার কাছে যাওয়া। এটা একবার ঐতিহাসিক ভুল একটা। আমার জীবন, যৌবন, অর্থ, সম্পদ, আমার পারিবারিক গুডউইল এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, এটা তখন সেদিন আমার মনে হয়েছিল, আমার খুব কষ্ট হয়েছিল যেতে, কিন্তু পারিপার্শ্বিকতার চাপে আমি গেছিলাম। আজকেও বিজেপি আসছে ইঙ্গিতটাই, কিন্তু এমন এমন লোক সমস্ত কথাবার্তা বলছে বা রুমাল টুমাল দিয়ে মুখ টুক মুছে বসে আছে, যেন তারা কালকে মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবাংলার। এই লোকগুলি আগাছা পরগাছা, এদেরকে যদি নিচের লেভেল থেকে সরিয়ে দিতে না পারেন, তাহলে পশ্চিমবাংলার এক্ষুনি স্টেবল গভর্নমেন্ট পাওয়া এক লক্ষে সম্ভব হবে না। 1 লক্ষে সম্ভব হবে শুধু যদি অমিত শাহর নেতৃত্বে। আমি এখনও মনে করি ভারতবর্ষে যে স্ট্রং ম্যান অ্যান্ড স্ট্রং অর্গানাইজার, এখনও মনে করি ও লোকটাকে দেখে, আমার যতদূর তার লাইফ হিস্ট্রি স্টাডি করে আমি যা দেখেছি, যে ওই লোকটাই পারে পশ্চিমবাংলাকে রক্ষা করে তুলতে। কারণ ইতিহাস বলেন, একবারে আপনারা অনেক ছোট, আমি বলতে চাই না, একবারে আমি থরে থরে বলে দিতে পারি। নেহরুজি না বললে পশ্চিমবাংলায় কে সম্ভাব্য মুখ্যমন্ত্রী ছিলেন, কাকে সরিয়ে দিয়ে সিদ্ধার্থবাবু এলেন, কি ঘটনা, সেই অন্দরমহলের খবর আমি জানি। সিদ্ধার্থবাবু হয় না, মানে এমএলএর ভয়েস যদি রেজ করা যায়, তৎকালীন এমএলএ যারা জিতলেন কংগ্রেস রাজত্বে, তারা সেই ভয়েস যদি 72 সালে রেজ করা যায়, সিদ্ধার্থবাবু কোনো অঙ্কে ছিলেন না। শুধু নেহেরু পরিবারের, ইন্দিরা পরিবারের কোনো একটা দুর্বল মুহূর্ত সিদ্ধার্থ রায় হাজির হয়েছিলেন। সেই দুর্বল মুহূর্তটা সুযোগ নিল বাঙালি হিসাবে বুদ্ধিমান লোক, সেই সুযোগটা সিদ্ধার্থবাবু নিয়ে মুখ্যমন্ত্রী হলেন। তাহলে মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ রায়ের হওয়ার কথা ছিল না। আজকেও আমি বলছি, বিজেপি খুব শক্ত হাতে ধরে ঠিক করতে পারে, এই দিস ইজ ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম এইবারে বিজেপি পশ্চিমবাংলা আসবে, এবং যে মেজরিটি আসবে সেটা কখনো কেউ কল্পনা করতে পারছে না। আপনি মাত্র বললেন যে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াটা আপনার জীবনে, মানে আপনার জীবনের অন্যায় হচ্ছে। আমি সর্বত্রই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া যে একবারে কঠিন অপরাধ হয়েছে। কাগজপত্রে আমার বয়স 85, কিন্তু ইট ইজ প্রায় 85। 3 বছর বয়স আমার কম আছে সার্টিফিকেটে। সেই জন্য কেউ জন্মদিন পালন করে, তার অ্যাকচুয়ালি জন্মদিন আমার 3 বছর কম আছে সার্টিফিকেট। অ্যাজমা ছিল, ডাক্তার বিধান রায়ের থেকে আমি বহু ডাক্তার দেখিয়েছি, এখন এইমসের ডাক্তার দেখে আমি ভালো আছি। হ্যাঁ, সার্টেনলি দিতে হচ্ছে, এই পরিবার আরও দিবে। এ ভুলের প্রায়শ্চিত্ত নিশ্চয়ই আমরা করবো। এ ভুলের কারণ কাঁথির লোক, মেদিনীপুরের লোক বেইমানি করেনি। পশ্চিমবাংলার মানুষ সর্বত্র ওরা হেরেছেন, মুখে চুনকালি হয়েছে। একমাত্র নন্দীগ্রাম, ওই মাটি, বিপ্লবের মাটি মেদিনীপুর,
সেই মেদিনীপুরই আবার শেষ ভয়েস করছিল বলে উনি এসেছিলেন, এবং মেদিনীপুর ইয়েস বলে দিয়েছে দ্যাট শি শুড লিভ, এবং তার জন্য যা প্রায়শ্চিত্ত করতে হয় আমরা করব, এবং আমরা এখনও করছি। জনসভায় দাঁড়িয়ে দন্ত তৃণধারণ করে ক্ষমা চাই এই বয়সে যে আমাদের ভুল হয়েছিল, সেদিনের প্রায়শ্চিত্ত এখন করছি। আমাদের নূতন জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী অর্থনীতি, সমাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা বলছি মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের কঠিন শক্তিশালী ভারতবর্ষ তৈরি হচ্ছে, এবং তার প্রধান সেনাপতি অমিত শাহ এবং তার নেতৃত্বে পশ্চিমবাংলা এবারে জয় সুনিশ্চিত। আপনি এতদিন রাজনীতি করেছেন, আপনি এমন গণতন্ত্র কখনো দেখেছেন যে বিধানসভার ভিতরে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে? হয়েছে, হয়নি, তা নয়, কণ্ঠরোধ তো নয়। একবারে এখন যিনি নর্থ বেঙ্গলের মন্ত্রী বলেন, উন্নয়ন মন্ত্রী, তার বাবা তো গায়ে হাত দিয়েছিল আমাদের গায়ে। তার বাবা ওই রাত্রে আমাদের গায়ে হাত দিয়েছিল, মেরেছিলেন একবার। পুলিশ সাহস করেনি তখন, জ্যোতিবাবুর পুলিশ, বুদ্ধদেববাবুর পুলিশ সাহস করেনি, কিন্তু উনি বিধানসভার মধ্যে উনি হাত দিয়েছিলেন আমাদের গায়ে। সে রাত্রির কথা আমরা জানি। আসলে অতএব বিধানসভার মধ্যে আগে হয়নি এখন হচ্ছে, এসব কথা ঠিক না। সেদিন যারা বিধানসভায় ভাঙছিলেন, আমি তো শক্তিশালী, খুব ভারী চেহারার লোক না, আর গায়ে অত শক্তি নেই, মনের জোরটা ছিল। আমি দাঁড়িয়েছিলাম, আমি বিধানসভার প্রপার্টিতে হাত দিতে একবার হাতে পায়ে ধরে অনুরোধ করছিলাম, শোনেনি। কে কে ভেঙেছিল, কীভাবে ভেঙেছিল, তার প্রত্যক্ষদর্শী আমি, এবং কেন ভাঙতে গেল তাও আমি জানি। তা সেই বোধহয় বিধানসভার যার নাম এখন বলছেন, যিনি মুখ্যমন্ত্রী, তার ওই সিঙ্গুর থেকে পালিয়ে এসে বিধানসভাটা ঢোকা অন্যায় হয়েছে। হি ইজ নট এ মেম্বার, বিধানসভায় টোটালি কন্ট্রোল আন্ডার স্পিকার, তার স্পিকারের পারমিশন দেওয়া উচিত ছিল বিধানসভা ঢোকার আগে। একদিকে বিরোধী জোট, অন্যদিকে শাসক দল, এই যে মডেলটা পশ্চিমবঙ্গের এখন চলছে, এটা কি গণতন্ত্রকে শক্তিশালী করছে না শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি? সার্টেনলি। কারণ পশ্চিমবাংলায় এই যে আজকের দিনে যারা পলিটিক্স করছেন, যারা পলিটিক্সের মধ্যে আছেন, এ সবই পারচেজ পলিটিক্স। স্টেট ইজ এ পারচেজ স্টেট। ভারতবর্ষের ম্যাপের দিকে তাকালে এটি প্রোডাক্টিভ স্টেট নয়, এটি হচ্ছে কি পারচেজ স্টেট। এরা পারচেজ করে, অপোজিশনকে পারচেজ করে, একদিন উনি খেলেছেন, আর পারচেজ করতে পারছেন না এখন। কাকে কাকে পারচেজ করতেন, কিভাবে পারচেজ করতেন, এসব খেলা কৌশল আমি জানি, ওর সঙ্গে বসে দেখেছি উনি কীভাবে কী করেন। আমরা না চাইলেও এমন ঘটনা ঘটান কাউকে দিয়ে, যাতে এই যে কেনার আমরা কিনি, আমরা তৈরি করতে আর কিছু পারলাম না তৈরি করতে পেরে পশ্চিমবাংলা হয়ে গেল পারচেজ স্টেট। ইট শুড বি এ প্রোডাক্টিভ স্টেট। প্রোডাক্টিভ স্টেট হলে যুবকরা বাঁচবে, প্রোডাক্টিভ স্টেট হলে এই যে আগাছা পরগাছা শুনছেন না, টিভি খুললে বলছে আলু চোর, ডাল চোর, ট্রিপল চোর, অমুক চোর, এক একটা পঞ্চায়েতের দৃশ্য। আর সেই কংগ্রেস আমলে যারা সেই চুরি লিডিং দিত, বামফ্রন্টের আমলে ঠিক নিচের তলায় তারা আবার জুড়ে গিয়ে ঠিক সেম ম্যান তৃণমূলের সঙ্গে জুটে গিয়ে তারাও সেই লাইনে নিয়ে গেছে, চুরি, জোচ্চুরি, বদমাশি, চিটিংবাজি, মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করে পয়সা নিয়ে যাওয়া, এবং সেটা তৈরি করে নিয়ে গেছেন চ্যানেল করে। সেই সেম ম্যান ঘুরে ফিরে কোথাও কোনো ভালো লোক আছে, সে ভালো লোক বেঁচে থাকে, কিন্তু বেঁচে থাকা না বাঁচে থাকার মতো আছেন, কিন্তু চুরিটাই এখন সিস্টেমের মধ্যে চলে গেছে। এটা টপ টু বটম এটা করেছেন। আর তারপরে একটু ঘটনা, বংশমর্যাদা, আর্থিক পরিচয়, সমাজের সোশ্যাল জীবনে প্রতিষ্ঠা, এগুলো দেখতো ব্রিটিশ গভর্নমেন্ট। পরবর্তীকালে কংগ্রেসিরাও কিছু দেখতেন, তার পরবর্তী আর কেউ দেখেনি। একবার দরজা খুলে দিয়েছিলেন, এসো সকলে এসো। আর কালীঘাট তো ভাবলই যে বোধহয় মূর্খদের নিয়ে এসে বসাতে পারলে তার রাজত্ব ঠিক থাকবে, অতএব সেইভাবে মূর্খদেরই আমদানি করেছিল। মূর্খদের আমদানি করে যা করার তাই করছেন। এরা বংশমর্যাদা খুব লোকের নাই বেশি, মানে প্রতিষ্ঠিত সমাজে প্রতিষ্ঠিত পরিবারের ব্যক্তিত্ব কেউ নেই। এখন সব আগাছা পরগাছাকে গুছিয়ে নিয়ে উনি বাঁধবার চেষ্টা করছেন, কিন্তু ও বাঁধন আর টিকবে না।
বারবার দেখা যাচ্ছে যে তৃণমূলের নিচের স্তর থেকে উপরি স্তরে যারা নেতামন্ত্রীরা বসে আছেন, এমনকি মমতা ব্যানার্জি তিনিও বিরোধী দলনেতা শুভেন্দুবাবুকে আক্রমণ করছেন। এটা কি শুধুমাত্র এই নন্দীগ্রামে ওনার কাছে হেরে যাওয়ার জন্য, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? শুভেন্দুবাবু সমবায় আন্দোলন করেছেন, শুভেন্দুবাবু মিউনিসিপ্যাল আন্দোলন করেছেন, শুভেন্দুবাবু বিধানসভা দেখেছেন, শুভেন্দুবাবু লোকসভা দেখেছেন, শুভেন্দুবাবু পশ্চিমবাংলার মন্ত্রিসভা ভালো করে দেখেছেন, ভেতরে খবরটি জেনেছেন। শুভেন্দুবাবুর পক্ষে যা বলা সম্ভব সেটা অন্য খুব কম লোকের পক্ষে বলা সম্ভব নয়। তার জন্য তিনি যা দেখতে পেয়েছেন তাই প্রকাশ করছেন। সেজন্য এত শক্তিশালী লিডারশিপ তৈরি করতে পেরেছেন, এটা অন্য খুব একটা বেশি লোক তৈরি করতে পারেনি। যার জন্য ওকে আক্রমণ করছেন, মানে ওই আসল ব্যাপার, ওই হচ্ছে আসল লোক। আর মমতা ব্যানার্জি জীবনে কখনো মোদিকে আক্রমণ করে না, লক্ষ্য করে দেখেছেন আপনি? আক্রমণ করে অমিত শাহকে কেন? সেই প্রধানমন্ত্রী, তাকে স্যালিউট দিতে হয়। ভারতীয় শাসন ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতির প্রথম নমিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। সংবিধানে যা আছে তাকে রেসপেক্ট দিতে হয়, তাকে রেসপেক্ট দিয়ে উনি অমিত শাহকে আক্রমণ করেন। এখানে সমান ঠিক যে যাই যত পদে আসুক না কেন শুভেন্দুবাবুকে আক্রমণ করেন। দল আছে, স্ট্রাকচার আছে, দলের চাবি কাছে অন্য লোকের কাছে, কিন্তু শুভেন্দুবাবুকে আক্রমণ করেন। তার কারণ হচ্ছে যে ও বুঝে যে এই হচ্ছে আসল শক্তি, একে ধ্বংস করো। এখন একটু মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আমাদের পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কত কেস বামফ্রন্ট করে গেছে, বামফ্রন্ট যেদিন চলে যায় 158টা কেস আমাদের পরিবারের বিরুদ্ধে ছিল। 58, 158, আর এদের আমলে 58। অতএব আমরা আছি, সুন্দরভাবে বসে আছি, দেখছি, কথা বলছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। কষ্ট হলেও দুঃখ নাই, কিছু নাই, মানুষকে বাঁচাতে হবে, এই হচ্ছে আমাদের প্রথম এবং শেষ কথা। যা হতে পারে হয়েছে, কিন্তু সার্বিক কথা চিন্তা করলে এক্ষুনি এক্ষুনি এই গভর্নমেন্টের চলে যাওয়া উচিত, আর একে 1 মিনিটও টিকতে দেওয়া উচিত না। 2021 সালের পর থেকে দেখা যাচ্ছে যে আপনার পরিবার, বলা ভালো, বিরোধী দলনেতার ওপর বারবার রাজ্যের পুলিশ, মুখ্যমন্ত্রীরা চাপ সৃষ্টি করছে। মানে একটা যদি কাগজও পাওয়া যায় তাতেও হয়তো শুভেন্দুবাবুকে নিয়ে গিয়ে জেলে ভরে দেওয়া হবে। কিন্তু ইডি যখন অভিষেক ব্যানার্জির এতগুলো সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তারপরেও অভিষেক ব্যানার্জি এখনো জেলের বাইরে। কেউ বলে না কলকাতার উপরে কটা সম্পত্তি, অমৃতা সিনহার কোর্ট ছাড়া অত ক্লিয়ার কেউ জানে না। অমৃতা সিনহার কোর্টে একমাত্র বিচারপতি মহিলা, আমি শ্রদ্ধার সঙ্গে হাইকোর্টকে প্রণাম জানাই, তাদের ফাইন্ডিংস, তাদের চিন্তাধারা, একমাত্র ওই কোর্টই অনেক কিছু বের করেছে। এবং সিবিআই যারা তদন্ত করছে তারা সব কিছুই জানেন। আমাদের মধ্যে কেউ কেউ বলেন যে ওনার বিরুদ্ধে কোনো কেস নেই, আমাদের দলের ওনার বিরুদ্ধে। হি ইজ দি ফার্স্ট ম্যান হু হ্যাজ বিন চার্জশিটেড, মমতা ব্যানার্জি। আমি মনে করি সারদার কেসে, ওই ছবি বিক্রির কেসে প্রথম চার্জশিটে ওনার নাম আছে। কেন আছে, কী জন্য আছে সেটা বলুন না, যে চার্জশিটে ওনার নাম নেই বা ছিল না। কী করে ম্যারেজ হয়েছে, কি হয়েছে না হয়েছে আপনি সব জানেন। হ্যাঁ, কিন্তু এইভাবে কোনো দল টিকতে পারে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যারা যাকে বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এরপরে আছে নাকি কোনো সরকার? আমরা 2,03,000 কোটি টাকা দেনাতে চিৎকার করতাম বাড়ি বাড়ি গিয়ে, লোককে বলতাম এই দেনা হয়েছে। আজকে প্রায় 10 লক্ষ, 8 লক্ষ, 1,000 কোটি টাকা দেনা। একেবারে মানুষ চুপ, মনে হচ্ছে মানুষ চুপ, কিন্তু তা নয়। আমি যে কথা প্রথম বললাম, যে পারচেজ করে করে উনি মাথা কিনে কিনে ইলেকশন কমিশনের অফিসারদের কন্ট্রোল করে করে, স্টেটের অফিসারদের পারচেজ করে কিছু কিছু দিয়ে দিয়ে সুবিধা দিয়ে দিয়ে উনি ক্ষমতায় বসে আছেন। এবং দলীয় মানুষকেও ঠিক একই অবস্থায় লাগিয়েছেন। উনি যা করছেন দলের লোকরা তাই করছে। হ্যাঁ, চরম দুর্নীতির আশ্রয় নিয়েছে। এখন পারচেজ স্টেট কখনো বেশি দিন থাকে না, এটা প্রোডাক্টিভ স্টেট হবে। বাংলার যুবক, বাংলার যুব সমাজ, আগামী প্রজন্মের মালিক, তারা কখনো এই পারচেজ স্টেটের বদনাম ঘুচিয়ে প্রোডাক্টিভ স্টেটে যাবে। স্টেট প্রোডাকশন করেছে, স্টেট প্রোডাক্টিভ স্টেট হবে ভারতবর্ষের ব্যাপে। এখন এটা পারচেজ স্টেট, ওনার অ্যাডমিনিস্ট্রেশন টোটাল পারচেজ করে করে চলে যাচ্ছে। এবং কেনা বেচা হয়, পলিটিক্যাল লিডারদেরও কেনা বেচা হয়, অফিসারদের কেনা বেচা হয়, ইলেকশন কমিশন অফিসার এলে তার কেনা বেচা হয়। এইসব করে টোরে উনি ব্যবসাটা ভালো বুঝেন,
উনি এসব ছেড়ে দিয়ে যদি গঙ্গার জল বিক্রি করতেন তাতেও ভালো ব্যবসা করতে পারতেন। এই যে কেন্দ্রীয় এজেন্সি অভিষেক ব্যানার্জিকে ধরছে না, কিন্তু ওনাদের দলেরই অন্যান্য যেসব নিয়োগ দুর্নীতি মামলা আছে, বালিচোর, কয়লাচোর, এই বিষয়গুলোকে এত ভালোভাবে দেখছে। ভারতবর্ষে এ ক্লাস পরিবারের বাড়ি থেকে শুরু করতে পারি, আমি করব না। ওর বাড়িকেও আমি আক্রমণ করব না, কিন্তু আমি বলছি চোর, দুর্নীতিগ্রস্ত, এদেরকে বেশিক্ষণ থাকতে দেওয়ার উচিত না বাংলার মাটিতে। বাংলার মানুষ কখনো আর বেশি দিন অ্যালাউ করবে না। কেন্দ্রীয় এজেন্সি যে সক্রিয়তা আমরা এখন দেখতে পাচ্ছি, এটার মধ্যে কি কোনো মানে রাজনৈতিক উদ্দেশ্য? এখনো সক্রিয়তা আসেনি, সক্রিয়তা আসবে আর কিছুদিন পরে আসবে। ইট ইজ ডেজ আর ভেরি নাম্বার। আরও সক্রিয় হবে কেন্দ্রীয় এজেন্সি। এখন মাল মশলা সব চলে এসেছি, খালি তরকারি রান্না হবে, তারপরে পরিবেশন হবে, সমস্ত ডাটা চলে এসেছে। হ্যাঁ, এগুলো আমি এইসব ছেলে মানুষ এদের চিনি, জানি। আজকে যা টিভিতে খবর কাগজে বেরোচ্ছে, আমি ওসব কথা টিভিতে বলতে পারবো না। আমি এদের অনেককে জানি, এর পরিবারকেও আমি জানি ব্যক্তিগতভাবে। উনি যেখানে জন্মেছেন সেই জন্মস্থান, তাকে আমি শ্রদ্ধা করি, প্রণাম করি, বীরভূমের মাটি। আহ, আহ, সেই মাটিকে প্রণাম করি, কিন্তু এর আর বেশি দিন ক্ষমতায় থাকা উচিত না। যদি বলেন আমি বলবো আর উচিত না এর থাকা। এক কথায় বলতে পারি যে থাকা উচিত না। ইট ইজ নাও এ পারচেজ স্টেট। বামফ্রন্ট, কংগ্রেসের শেষ রাজত্ব, বামফ্রন্ট একে পারচেজ স্টেটে পরিণত করে দিয়ে গেল। প্লেনে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে দেখা হয়, যারা ওয়ার্ল্ড ক্লাস বিজনেস করে, সেসব লোকের দেখা হলে বলেন ও ছড়িয়ে বেঙ্গল का बात। ये देखिए नाउ इट इज ए परचेज स्टेट, ये था प्रोडक्टिव स्टेट, ये हो गया परचेज स्टेट। इट शुड बी टर्न टू प्रोडक्टिव स्टेट। प्रोडक्शन को में ले जाने होगा। পারচেজ স্টেট में अभी है। एक बात, ব্যবসাদাররা কী করে ব্যবসা করে সেটা উনি ভালো জানেন, আর যারা বলছে আমাকে তারা খুব বড় বড় ব্যবসাদার, তারা জানে যে এটা একটা পারচেজ স্টেট তৈরি হয়েছে। কেনে, শুধু কেনে, এই প্রোডাক্ট মাল তৈরি করতে জানে না। হ্যাঁ, দেশের মাটিতে সব আছে, আমার মাটির নিচে কি আছে, মাটির উপরে কি আছে, আকাশপথে কি আছে, জলজ সম্পদ, বনজ সম্পদ, সর্বোপরি বুদ্ধি, আমাদের বাংলার মেধা। সে মেধা যে সম্পদ, তাকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন এরা। এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। আমরা বসে আছি এই শুধু এটা দেখবো বলে। মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, আরজিকর, পাঁশকুড়া। নাম উচ্চারণ করবেন না, টিভি খুলতে ইচ্ছা হয় না। বাচ্চা মেয়েদের নিয়ে যে কীর্তি হচ্ছে, এ কথা বেশি না বলা ভালো। ডেফিনেটলি সরকার, ডেফিনেটলি সাহস করতে পায় ওই ক্রিমিনালরা। একটা পরের বাড়ির মেয়েকে এইভাবে টেনে নিয়ে গিয়ে মারধর করে মরে বেড়ে ফেলা, একবার কুৎসিত অবস্থায় নিয়ে যাওয়া, সে যেই হোক না কেন, তাকে নিয়ে যাওয়ার, গরিব হোক, বড়লোক হোক, প্রতিষ্ঠিত মানুষ হোক আর অপ্রতিষ্ঠিত মানুষ হোক, এত সাহস কোথায় পায়? কোনো রাজত্ব, এই রাজত্ব ফেলিওরের প্রথম সিগন্যাল হচ্ছে ওই মায়েদের উপরে অত্যাচার করা। একবার শেষ যাত্রায় এসে গেছে। কোনো মেয়েদের তো রাস্তায় বেরোনো আজকে মনে হচ্ছে খুব বিপদ হয়ে গেছে। শাসক দলের নামে এত দুর্নীতি, সন্ত্রাস, কাটমানির অভিযোগ, তারপরেও শাসক দল কতটা নৈতিকভাবে টিকতে পারে? না, টিকতে এটা কখনো পারে না। মানুষ অপেক্ষা করছে, ঝাড়ে বংশে নিপাত করার জন্য একটা দিনের জন্য অপেক্ষা করছে। এটা কংগ্রেস রাজত্ব ফেলিওরের দিনের জন্য অপেক্ষা করছিল, এটা বামফ্রন্ট রাজত্বের ফেলিওর দিনের জন্য অপেক্ষা করছিল। মানুষ ঠিক উত্তর দিয়ে দিয়েছে, 16 কলা পূর্ণ হয়েছে, এবার অপেক্ষা করছে, এর উত্তর পেয়ে যাবে খুশি দিয়ে। এখনকার রাজনীতিতে দেখা যায় যে মতাদর্শের থেকে অর্থ আর পেশি শক্তি বেশি, মানে এটা গণতন্ত্রের জন্য কতটা বিপজ্জনক? একটা দরকার হয়, ভিখারিরা তো রাজনীতি করে না, সেজন্য ওদের কথা আমি বলবো না। আমি যে কথা বলবো না, যাদের সমাজে কোনো কন্ট্রিবিউশন নেই, কিছু নেই, তারা এই রাজনীতি করতে আসা উচিত না। আজকের রাজনীতিতে অর্থ, একবার পৃথিবী ওয়ার্ল্ড পলিটিক্সে যদি চিন্তা করতে হয়, অর্থ কিছু দরকার হয়। অর্থ কিছু, এইভাবে অর্থ জোগাড়ের দরকার নেই। আমার অর্থ দরকার হলে আমার ব্যবসা আছে, আমি আরও 5টা ব্যবসা করব, আমি টাকা রোজগার করবো। আমি রাজনীতিতে ব্যবসা করতে যাব কেন? আমি এর কোনো যুক্তিকতা দেখতে পাইনি, কোনো দিন দেখতে পাইনি যে রাজনীতি একমাত্র জায়গা, রাজনীতি করলেই সুখ সমৃদ্ধি বাড়বে, আর কিছু চুরি চামারি করে বাড়ি নিয়ে যেতে পারবো। বংশ পরম্পরায় ধ্বংস হয়ে যাবে। এক একটা দারোগা, ভিখারি দারোগা আসে,
গাড়ি বোঝাই করে কোটি কোটি টাকা নিয়ে যায় এখানে থানা। কি হয় তাদের পরিবারের খবর নেন, বুঝতে পারবেন। এই সনাতনী ভারতবর্ষ, ভারতবর্ষ রামকৃষ্ণ পরমহংস বিবেকানন্দের ভারতবর্ষ, ভারতবর্ষে কখনো আমি মনে করি না যে আপনার এই দুর্নীতি আর আর ভ্রষ্টাচারী করে বেশি দিন বেঁচে থাকা যায়, বেশি দিন বেঁচে থাকা যাবে না। অন্য রাজ্যে বাঙালিদেরও আক্রমণ নিয়ে মমতা ব্যানার্জি মিছিল মিটিং করছেন, কিন্তু উনি নিজে পিতৃপক্ষের আগে, মহালয়ার আগে ঠাকুর উদ্বোধন করছেন। শাস্ত্র জ্ঞান ফ্যান ওর কিছু নেই, উনি ওর শাস্ত্রজ্ঞান কিছু নেই, রবীন্দ্রনাথের জ্ঞান কিছু নেই, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের জ্ঞান কিছু নেই। এমনকি আমি বলি যাদের নিয়ে উনি নাচানাচি করছেন তাদের সম্পর্কেও ধারণা ওর নেই। না না, বাঙালির কোনো সংস্কৃতি অপসংস্কৃতি সবই যেদিন চলে গেছে, যেদিন বুঝবেন যে বড় বড় শিক্ষিত মানুষ, সমাজে প্রতিষ্ঠিত মানুষ শাসন ক্ষমতার বাইরে চলে গেছে, গণতন্ত্র হচ্ছে মানুষের শাসন, সেই মানুষের শাসনের মধ্যে ভালো শিক্ষিত সুন্দর লোকজনকে আনতে হয়, যারা পরীক্ষা দিয়েছে, গ্রাম পঞ্চায়েত বুঝে, সমবায় বুঝে, যারা উঠেছে খুব নিচের তালা থেকে পরিচয় দিয়ে। আমি তাদের বিশ্বাস করি। যারা ওই উঠে এসে জুড়ে বসছে তাদের দ্বারা হয় না। গোলাপ ফুল কোনো কোনো দিন দামি কোটে পকেটে শোভা ভালো পায়, কিন্তু গোলাপ তৈরি হয় বড় চতুর্দিকে কাঁটা ভর্তি। সেই জন্য আপনাদের বলি যে আসলে ওই কিছু না থাকলে কিছু পাওয়া যায় না, কিছু থাকতে হয়, এবং কিছু থাকে তার ব্যবস্থা যে ভারতবর্ষের রাজনীতিতে আছে, সেই রাজনীতির মানুষকে সাহায্য করতে হয়, তার সাহায্য নিতে হয়। আমি কখনো বলিনি বড়লোককে টাটা বিড়লাকে ডেকে এনে বসিয়ে দিন, অর্থ থাকার দরকার, এই মানে টাটা বিড়লাকে আনতে হবে। টাটা বিড়লা এখানে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় কখনো আসেনি, খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা এসছেন, কিন্তু এমন কিছু মানুষকে এনেছেন চুরি ছাড়া আর কিছু বুঝেন না, নিজেও চুরি করছেন, অপরকেও চুরি করতে সাহায্য করছেন, এই তো কথা। নন বেঙ্গল স্টেটে গিয়ে পৌঁছলে এ কথা সে কথা বলতে বলতে মুখটা নিচু করে বলে চোরও का स्टेट में আসে। পয়লা কথা চোরের রাজত্ব থেকে আসছে, এদের সঙ্গে কি কথা বলবে, ভাগ চলো, এই কথাটা উনি করে এস্টাবলিশ করে দিলেন। তরুণ প্রজন্ম তো দেখা যাচ্ছে ধীরে ধীরে রাজনীতি থেকে সরে যাচ্ছে, তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য যদি কিছু একটা রাজনীতি আসবে, তরুণ প্রজন্মকে আহ্বান করতে হয়। পূজা ক্লাব এসবের মধ্যে এখন দেখা যাচ্ছে বহুত ভালো ছেলে মেয়ে আসছে, তারা তৈরি হচ্ছে, সেসব ছেলেকে আনবার ব্যারিয়ার করে দাঁড়াবার জন্য কিছু লোক তৈরি হয়ে থাকে। যেটা আমি বললাম যে কংগ্রেস যখন যায় 67-তে, পরের দিন লোক ভেবেছিল বোধহয় একটা ভালো গভর্নমেন্ট এলো, না, একটা আনস্টেবল গভর্নমেন্ট এলো, একবারে ভিন্ন মতের লোক নিয়ে চলে না, ভিন্ন মতের কিছু আগাছা সব আগাছা পরগাছাকে একসঙ্গে করে দিয়ে কোনো দিন গাছ তৈরি হয় না, সেটা অটোমেটিক্যালি দুবার চলে গেল। থার্ড টাইম চেষ্টা করে বামফ্রন্ট এলো, ঠিক একই অবস্থা এখন তৈরি হয়েছিল বামফ্রন্টে যাওয়ার সময়। মমতা ব্যানার্জি বেলি করেছিলেন, ইভেন কংগ্রেস পার্টিকে ছেটে ফেলে দিলেন উনি। ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন? বেঙ্গল হ্যাজ এ ইনস্ট্যান্স, ওই জুলিমুলিতে চলে না, এবং চলতে গেলে ভালো লোককে দিয়ে আপনি আপনার পার্টিকে শক্তিশালী পার্টি একটা দাঁড়ালে সে তার শক্তভাবে চলতে পারে, সে তার শক্তভাবে ডিসিশন নিতে পারে, মিলিজুলি চলবে না। আর যদি মানুষ তৈরি করতে গিয়ে কেউ ভুল করে ফেলেন, একে দিব তাকে দিব, একে নিয়ে আনবো তাকে আনবো, যদি উপরতলা থেকে নিচতলা পর্যন্ত থাকে, তার চোরদেরকে না তাড়াতে পারলে, দুর্নীতিগ্রস্ত ইনভলভ যারা জানে সমাজে, তারা সেই সব মানুষকে এনে কখনো বসাতে নেই ক্ষমতায়। তা যদি করতে পারে, যাদের দূরদর্শিতা থাকবে তারা ভালো লোক বেছে আনবে, আর তারা যদি খারাপ লোক নিয়ে আসবে অটোমেটিক্যালি ডুবে যাবে। গত দুদিন আগে হাইকোর্ট স্বীকার করেছে যে রাজ্য পুলিশ ঘুষ নিচ্ছে, মানে রাজ্য পুলিশের তো সেভাবে সক্রিয়তাও রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে না। না, কোনো দরকার নাই তো, আপনি রাস্তায় বেরোলে দেখতে পাবেন তো, ট্রাকের ড্রাইভার হেল্পার 20 টাকা 50 টাকা ছুঁড়ে দিয়ে মালগাড়ি চলে যাচ্ছে চোখের সামনে। আমরা যারা দৌড়াই ইন্টার ডিস্ট্রিক্ট এদিক ওদিক যাই আসি, আমরা দেখেছি ভিখারির মতো রাস্তায় ছুঁড়ে দিয়ে যায় 20, 50, 100 টাকা, তাতে সুন্দর গাড়ি চলে যাচ্ছে। সে গাড়িতে কী আছে, চোরাই মাল আছে না অ্যাকচুয়ালি পয়সা দিয়ে খাঁটি মাল নিয়ে যাচ্ছে, বোঝা খুব মুশকিল। সেই জন্য ভেজাল মালও যাচ্ছে। এই সমাজে ভেজাল মাল তৈরি হয়েছে, যেরকম ভেজাল মাল নিয়ে বসিয়েছিলেন
এসব ছেলেরা যারা ক্ষমতায় আজকে আছেন ওর দলে, এর কি বলতে, তো কিছু লোক পড়াশোনা করা ভালো ছেলেও ছিল, হঠাৎ এই ছেলেগুলো কিভাবে ধ্বংস হয়ে গেল। চোর চোর বলে সাজিয়ে দিল, খবর কাগজে টিভিতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে প্রতিষ্ঠানিক দুর্নীতি, মানে একটা ভালো বলবার মতো লোক নেই, একটা লোককে বিশ্বাস করা যাচ্ছে না যে এই লোকটা সত্যি ভালো। নেই, নেই, নেই। ঘুরে ফেলে ঠিক বিশ্লেষণ করলে দেখা গেল ডাকু কি রানী বা চোরও কি রানী বসে আছেন চোরদের নিয়ে। প্রাক্তন এসএসসির চেয়ারম্যান উনি তো স্বীকার করে নিয়েছিলেন যে নিয়োগ দুর্নীতির জন্য পার্থ এবং মুকুলবাবুই ওনাকে চাপ দিয়েছে। দেখুন, ও পাঁচটার লোক, তো আমাদের পাঁচকোটা মেদিনীপুরের লোক, আমি ওকে ভালো করে চিনি, ওকে বলতে দেওয়া হয়নি, ওকে আরো বলতে দিলে আরো ভালো কথা বলতে পারত। সামনেই বিধানসভা ভোট, আপনার কি মনে হয় কি হতে চলে? ও যা বলবে পশ্চিমবাংলা এবারে তাই হবে। মেদিনীপুর উইল সাউন্ড 100 and it will be 200 in Bengal. একদম শেষ প্রশ্ন, আপনার এই এত দীর্ঘ জীবনের রাজনীতির অভিজ্ঞতা, এখান থেকে আপনি বর্তমান সময়ের নেতাদের কি উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বারটা ওই একটা কথা, ভালো লোক, যারা প্রতিষ্ঠিত লোক, যাদের কিছু ব্যাকবোন আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যারা আন্দোলনের মধ্য দিয়ে এসছেন এবং মোদিজিকে হোলহার্টেডলি সাপোর্ট করে, অমিত শাহর নেতৃত্ব বিশ্বাস করে, সেই সব লোককে ভালোভাবে বেছে স্কুটিনাইজ করে। কেন আজকে তো আর বেঙ্গলের সিআইডি দপ্তর আমার হাতে শুধু তা আছেন তা নয়, যেমনি পার্টি দপ্তর হাতে আছে, খুব স্ট্রং পার্টি, বিজেপি নাও ইজ এ ভেরি স্ট্রং পার্টি ইন বেঙ্গল। এত ভালো স্ট্রাকচার অন্য কোনো পার্টিতে নেই এখন। যে যাই বলুক বুথে লোক নাই, অমুক নেই, তমুক নেই, আমি বিশ্বাস করি না। আমি বুথে ঘুরে বেড়ানো লোক, আমি গ্রামে ঘুরে বেড়ানো লোক, লোক কী বলছে আমি বুঝতে পারি। লোক বলছে রিয়েল ম্যানকে রিয়েল জায়গায় প্লেস করো। ঠিক কংগ্রেসেরা যেভাবে ফেল করেছিল, মিলিজুলি হয়েছিল, এইরকম আগাছা পরগাছা যেন না ঢুকে। লোকে বলছে বামফ্রন্ট চলে যাওয়ার সময় যে এরকম আগাছা পরগাছা নিয়ে উনি এলেন, চোর ডাকাত ভরসা করে ভালো লোককে সব তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দিয়ে তৈরি করেছেন, এই গভর্নমেন্টে চলে যাবে। এবং আমরা তাড়াবো কিছু ভালো প্রতিষ্ঠিত সমাজের যুবক, ভালো ছেলেকে নিয়ে, যারা ব্যাকগ্রাউন্ড আছে, যেসব লোক পরিবারের পরিচিতি আছে, ভালো কর্ম আছে, সেসব লোককে দিয়ে বেঙ্গলে নিয়ে আসা হোক। এই দিস ইজ হাই টাইম। এবং আমি তো বলছি যে 100-200 নয়, একবারে 2/3 উপরে মেজরিটি যাবে এবারে বিজেপি। এ সম্পর্কে সন্দেহের কোনো কারণ নেই আমার, কোনো শক্তি একে আটকাতে পারে না। তার ল্যাঙ্গুয়েজ বেশি অ্যাটাক করা ঠিক না, আমি করি না, কারণ একদিন আমরা ওই দল করতাম। উনি যে চরিত্রের লোক, যদি সামনাসামনি কোনোদিন সুযোগ হয় আমি বলবো পা থেকে মাথা পর্যন্ত উনি কী করেছেন। ধন্যবাদ আপনার টিভিকে।